আজ থেকে ঠিক 17 বছর আগেকার ঘটনা। ভারতের একটি ঘুমন্ত গ্রামে ঘটে গিয়েছিল এমন এক দুঃসাহসিক ডাকাতি যা হলিউডের কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানিয়ে দেয়। না ছিল কোনো বন্দুকের গর্জন, না ছিল কোনো মারামারি। মাত্র 5 মিনিটে একদল ঠান্ডা মাথার অপরাধী একটি ব্যাংক থেকে উধাও করে দিয়েছিল প্রায় 80 কেজি সোনা এবং তার সাথে 50 লক্ষ টাকা নগদ। গোটা পুলিশ বিভাগটাই এটা দেখে থমকে যায়, কারণ ডাকাতির কোনো প্রমাণই ছিল না। এটা ছিল একটি নিখুঁত অপরাধ যা দেখে মনে হচ্ছিল যেন বাস্তবের ধুম বা মানি হিস্টের মতন কোনো সিনেমার দৃশ্য। কিন্তু এই গল্পের এখানেই শেষ ছিল না। অপরাধীরা ভেবেছিল তাদের পরিকল্পনা এতটাই নিখুঁত যে তাদের ধরা পড়া অসম্ভব। তবে তাদের একটি সামান্য ভুল যা তারা কল্পনাও করেনি, তাই তাদের পতনের কারণ হয়ে যায়। কি ছিল সেই মারাত্মক ভুল? কিভাবেই বা তারা মাত্র 5 মিনিটের মধ্যে ব্যাংকটি খালি করতে পেরেছিল? আর কিভাবে সেই সামান্য ভুলের সূত্র ধরে ভারতীয় পুলিশ বাহিনী তাদেরকে খুঁজে বের করে? আজকের ভিডিওতে আপনাদের শোনাবো ভারতের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাংক ডাকাতির একটি বাস্তব ঘটনা, যেখানে বুদ্ধিমত্তা, বিশ্বাসঘাতকতা এবং প্রযুক্তিগত তদন্তের একটি অবিশ্বাস্য সংমিশ্রণ ঘটেছিল। চলুন শুরু করা যাক সেই অন্ধকার রাতের ঘটনাটি। সালটা ছিল 2007, তারিখটা 30শে ডিসেম্বর। কেরালা রাজ্যের মালাপ্পুরামের এই চেলম্ব্রা গ্রামটি তখন নিঝুম এবং শান্ত। বছরের শেষ বলেই হয়তো উৎসবের আমেজ ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার আড়ালে লুকিয়েছিল একটি অকল্পনীয় পরিকল্পনা। ওই গ্রামের একদম মাঝখানে অবস্থিত ছিল সাউথ মালাবার নামক একটি গ্রামীণ ব্যাংক, আর তার দিকেই ছিল 4 জন ডাকাতের তীক্ষ্ণ নজর। এই ডাকাতির প্রধান কারিগর ছিল বাবু নামের একটি ব্যক্তি, যার আসল নাম জোসেফ। সে তার সঙ্গীদের নিয়ে কয়েক মাস আগে থেকেই এখানে এসেছিল। তাদের লক্ষ্যটা ছিল খুবই স্পষ্ট, কিন্তু তাদের কৌশল ছিল এমন যা পুলিশকেও পর্যন্ত হার মানিয়ে দিয়েছিল। এই ব্যাংকের ঠিক পাশেই ছিল একটি বন্ধ রেস্তোরাঁ, যার মালিক তখন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। বাবু প্রথমে কৌশলে এই রেস্তোরাঁটি ভাড়া নিয়ে নেয় এবং গ্রামবাসীদের সন্দেহ এড়াতে তারা রেস্তোরাঁর বাইরে একটি বড় ব্যানার টাঙিয়ে দেয়। তাতে লেখা ছিল, জয় মা রেস্তোরাঁ খুব শীঘ্রই খুলবে। ব্যানারটা এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে কেউ ভাবতেও পারেনি এর আড়ালে ভারতের ইতিহাসের এক অন্যতম বুদ্ধিমত্তার ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। দিনের বেলায় তারা সাধারণ শ্রমিক সেজে দোকানের সারাংশের কাজ করত, কিন্তু রাতের আধারে চলতো তাদের আসল অপারেশন। তাদের গোপন আস্তানা ছিল গ্রামের বাইরে একটি ভাড়া নেওয়া গ্যারেজে, যেখানে তাদের ডাকাতির সমস্ত সরঞ্জাম গোপনে রাখা ছিল। কিন্তু হঠাৎ করে কেন তারা এই বন্ধ রেস্তোরাঁটি ভাড়া নিল? তাদের আসল উদ্দেশ্য ছিল ব্যাংকের প্রধান শক্তপোক্ত ভল্টটি, যা ছিল এই রেস্তোরাঁর দেওয়ালের ঠিক পেছনেই। তাদের পরিকল্পনা এক কথায় চরম ঝুঁকিপূর্ণ ও পাগলের মতন ছিল। তাদের প্ল্যান ছিল সবথেকে প্রথমে তারা এই রেস্তোরাঁর মেঝে ঘুরে মাটি দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করবে, যা সোজাসুজি চলে যাবে ব্যাংকের ভল্টের ঠিক নিচের তলায়। দীর্ঘদিন ধরে তারা এই প্ল্যানের ওপরে কাজ করে এবং অবশেষে আসে সেই ডাকাতির রাত। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। 30শে ডিসেম্বরের সেই হাড় কাঁপানো রাতে ডাকাতরা তাদের চূড়ান্ত অপারেশনের জন্য তৈরি হচ্ছিল। তারা প্রথমে রেস্তোরাঁর মেঝেতে একটি বড় গর্ত খোঁড়ে এবং এরপরেই একে একে নেমে পড়ে মাটির নিচে। তাদের হাতে ছিল অত্যাধুনিক সব সাজ সরঞ্জাম এবং তার সাথে একটি গ্যাস কাটার। ভল্টের শক্ত কংক্রিটের দেওয়াল আর ইস্পাতের দরজা ভেদ করার জন্য এটাই ছিল তাদের প্রধান অস্ত্র। রাতের নিস্তব্ধতা ভেঙে গ্যাস কাটারের তীব্র শব্দে নীল লাল শিখা ঝলসে উঠছিল, যা ধীরে ধীরে ওই ভল্টের দিকে একটি অন্ধকার সুড়ঙ্গ তৈরি করতে থাকে। সবথেকে চমকপ্রদ বিষয় হলো, এই কাজটি পুরো করতে তাদের সময় লেগেছিল মাত্র 5 মিনিট। খুবই পেশাদারী উপায়ে, কোনো শোরগোল, কোনো প্রতিরোধ বা কোনো অ্যালার্ম বাজা ছাড়াই তারা একে একে ভল্টের সমস্ত লকার ভেঙে ফেলল। মাত্র 5 মিনিটের মধ্যেই প্রায় 80 কেজি সোনা এবং 50 লক্ষ টাকা নগদ লুট করে তারা সেই সুড়ঙ্গ দিয়েই আবার ওপরে উঠে এলো। পরে এমন অবিশ্বাস্য গতির কথা শুনে পুলিশ পর্যন্ত হতবাক হয়ে যায়। পরে পুলিশ স্টেটমেন্টে জানিয়েছিল, বাবু ওরফে জোসেফ একজন বড় মানের পেশাদারি ডাকাত ছিল, যে অনেক আগে থেকেই এই ব্যাংকের সমস্ত নিরাপত্তা সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানত। ডাকাতির পদ্ধতিটা এতটাই নিখুঁত ছিল যে পরের দিন সকালে ব্যাংকের কর্মীরা যখন অফিসে এসে শাটার খোলে, তখন তারা দেখে সবকিছু স্বাভাবিক, কিন্তু তাদের মেন ভল্টটা সম্পূর্ণ ফাঁকা। ডাকাতরা কিন্তু শুধু লুট
করেই চলে যায়নি। তারা একটি ফন্দি বার করেছিল পুলিশকে অন্য পথে বিভ্রান্ত করার জন্য। রেস্তোরাঁর দেওয়ালে তারা বড় বড় করে লিখে রেখে যায় জয় মাও। তারা চেয়েছিল পুলিশ যেন ডাকাতির মূল মোটিভ এবং অপরাধী সম্পর্কে কোনো ধারণাই না করতে পারে। বিষয়টি একদম ঠিক যেন মুভির মতন। আর ঠিক মুভির মতনই এখানেও তারা একটা ছোট্ট ভুল করে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই পুরো কেরালা তো বটেই, ভারতের অপরাধ বিভাগও নড়ে চড়ে বসে। পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু এই কেসটি ছিল অন্যান্য কেসের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ না ছিল ব্যাংক ডাকাতির কোনো প্রত্যক্ষদর্শী, আর না ছিল কোনো ফিঙ্গারপ্রিন্ট, এমনকি ব্যাংকে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। ডাকাতরা এতটাই সতর্ক ছিল যে তারা কোনো ক্লুই রেখে যায়নি। ডাকাতির পর সমস্ত কিছু মুছে দেয়। তাই সবার প্রথমে পুলিশের সন্দেহ যায় দেওয়ালে লেখা সেই জয় মাও লেখাটির ওপর। প্রথম দিকে পুলিশের মনে হয়েছিল এর পেছনে কোনো রাজনৈতিক বা উগ্রপন্থী দলের হাত আছে, কিন্তু বেশ কিছুদিন যেতেই যখন তারা কোনো ক্লু পেল না, তারা ধরে নিল এটা একটা ধূর্ত কৌশল হতে পারে এবং তাদের তদন্ত আবার শুরু হয়েছিল একদম শূন্য থেকে। তবে ডাকাতদের নিখুঁত পরিকল্পনাতেও একটি মারাত্মক ভুল ছিল, যা তারা কল্পনাও করতে পারেনি। তদন্ত চলাকালীন ফরেন্সিক দল সেই রেস্তোরাঁ থেকে কিছু পুরনো বই ও সংবাদপত্র উদ্ধার করে, যা ডাকাতরা মূলত ব্যবহার করেছিল তাদের সাজ সরঞ্জাম লুকানোর জন্য। প্রথমে তারা এর প্রয়োজন বোধ না করে ফেলে দিতে যায়, কিন্তু হঠাৎ করেই একজন একটি অস্পষ্ট প্রায় মুছে যাওয়া ল্যান্ডলাইনের নাম্বারের দাগ খুঁজে পায়। এটা ছিল একটি ছোট্ট কিন্তু অবিশ্বাস্য সূত্র। একটি বুক বাইন্ডারকে ফোন করার জন্য ব্যবহৃত হয়েছিল সেই নাম্বারটি। পুলিশ এবার এই সামান্য ক্লু ধরেই এগোতে থাকে। নাম্বারটি ট্র্যাক করে তারা জানতে পারে এটি হায়দ্রাবাদের একটি নির্দিষ্ট হোটেলে নিয়মিত ব্যবহার করা হতো। এই তথ্য তাদের সামনে একটি নতুন দিক খুলে দেয়। মাওবাদীদের মতন একটি সংগঠন কেন হায়দ্রাবাদের একটি হোটেলে থাকবে? সঙ্গে সঙ্গেই একটি বিশেষ তদন্ত দল হায়দ্রাবাদে রওনা হয়ে যায়। ওই হোটেলে পৌঁছে তারা পুরনো সিসিটিভি ফুটেজ এবং রেজিস্টার ঘেঁটে জানতে পারে এক ব্যক্তি নিয়মিত ওই ল্যান্ডলাইন থেকে কল করতেন। পুলিশ তার চেহারার একটি গ্রাফ স্কেচ তৈরি করে এবং সেই চেহারা থেকেই তারা শনাক্ত করতে পারে দলের নেতা বাবু এবং তার সঙ্গীদের। ডাকাতদের আত্মবিশ্বাসের বলি হলো তাদের নিজেদেরই একটি সামান্য ভুল, কিন্তু পুলিশের হাতে থাকে মাত্র 20% সোনা ও নগদ। কিন্তু বাকি 80% সোনা ও নগদ কোথায় গেল এবং পুলিশ কিভাবে এত বড় ডাকাতির পর ডাকাতদের ধরতে পারলো, সেই গল্প আরো রোমাঞ্চকর। তদন্ত যখন একটি নতুন মোড় নিল, তখন পুলিশ আর দেরি করেনি। হায়দ্রাবাদ হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দল তাদের খোঁজে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মাত্র 56 দিনের নিরলস প্রচেষ্টার পর কেরালার পুলিশ অবশেষে কান্নুর জেলায় বাবু এবং তার 3 সঙ্গীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর এই গ্রেপ্তারের মধ্যে দিয়েই ভারতের সবচেয়ে রহস্যময় ব্যাংক ডাকাতির জবনিকা পতন ঘটে। কিন্তু পুলিশের সামনে আরো বড় একটি চ্যালেঞ্জ ছিল, লুট হওয়া টাকা ও সোনার বাকি 80% সম্পত্তির হদিশ বের করা। অনেক জিজ্ঞাসাবাদের পর বাবু পুলিশকে জানায় তারা লুট করা প্রায় 80% সম্পত্তি হায়দ্রাবাদের একটি হোটেলে লুকিয়ে রেখেছিল। বাবু তাদের সেই হোটেলের গোপন আস্তানায় নিয়ে যায় এবং পুলিশ সেখান থেকে কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা উদ্ধার করে। এই ঘটনার পর মিডিয়া এবং সাধারণ জনগণের কাছে স্পষ্ট হয়ে যায় যে ডাকাতির পেছনে কোনো মাওবাদী নয়, বরং একটি পেশাদার অপরাধীদের হাত ছিল। গ্রেপ্তারের পর বাবু যখন পুলিশের সামনে তার পুরো ডাকাতির গল্পটা বলতে শুরু করে, তখন পুলিশের কর্মকর্তারাও অবাক হয়ে যান। তারা কিভাবে রেস্তোরাঁর আড়ালে সুড়ঙ্গ করেছিল, কিভাবে অত্যাধুনিক গ্যাস লাইটার ব্যবহার করেছিল, আর কিভাবে জয়মাও লেখাটি পুলিশকে ভুল পথে চালনা করার জন্য চেষ্টা করা হয়েছিল, সেই সমস্ত কিছু সে অকপটে স্বীকার করে। এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, কোথাও না কোথাও একটা ছোট্ট জায়গা হলেও খুঁত ঠিকই থাকে। বাবু এবং তার দলবল ধরা পড়লেও এই ডাকাতির গল্প আজও অনেকের কাছে রহস্যময়। তারা কিভাবে এত নিখুঁত পরিকল্পনা করতে পারে এবং তারপর একটি সামান্য ভুলের জন্য ধরা পড়তে পারে। এই পুরো ঘটনাটি যেন সিনেমার গল্পকেও হার মানায়। এটা প্রমাণ করে অপরাধের জগতে কোনো পারফেক্ট ক্রাইম বলে শব্দ হয় না। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, ওই জয়মাও লেখাটি কি সত্যিই একটি বিভ্রান্ত ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়েছিল? আপনার কি মনে হয়? আমাদের অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এরকমই বাস্তব ঘটনাকে গল্পের আকারে শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।